এই ঘটনা দিয়ে আবার বলি যে একটা তন্ত্র সাধক ভুল হলে আমরা দেখলাম এই ঘটনায় কি হতে পারে। ভুল তো নয়, উনি তো ওনার দিক থেকে ভুলকে ঠিক করে দেবে। ভুল ঠিকের মাপকাঠিটা কি এক্স্যাক্টলি? আমরা শুনে সেটাকে আমাদের মানে মতে জাজ ভুল, করছি। হ্যাঁ, তার মতে সে ঠিক। হ্যাঁ। এবার ধরো একটা মানুষ গেল কোনো একটা তন্ত্র সাধকের কাছে, সে মানুষটা ঠকে গেল, ওকে, হতেই পারে। তো তন্ত্র সাধক যদি সত্যি ভুল হয়, অ্যাকচুয়ালি ভুল হয়, তাহলে কি কি বিপদ হতে পারে? এক তো পয়সার একটা ঠকলো, ওটা তো সবাই জানে, তাছাড়া সব তান্ত্রিকরাই পয়সা নেয় না। আচ্ছা, কেউ কেউ আছে কিন্তু পয়সা নিচ্ছে না, তার মানে ওখানে বুঝতে পারো গণ্ডগোল আছে একদম। কারণ বর্তমান কলিযুগে গুরু বামদেব, ঠাকুর রামপ্রসাদ বা এরকম আরও তন্ত্র, যাদের ঘর বাড়ি নেই, অর্থের প্রয়োজন প্রত্যেকের আছে। এবং এটা প্রফেশন বলতে গেলে, মানে হয়তো তারা উপকার করছে এবং উপকারের বিনিময়ে রামসাম কিছু একটা অ্যামাউন্ট নিচ্ছে, কিন্তু সে যখন বলছে আমি কিছুই নেব না, তার মানে সে অন্য কিছু নেবে। আপনাকে অদৃশ্যভাবে সে কিছু নিচ্ছে। ওই যে আগেই বললাম, রোগও আমি দেব, সারাবও আমি। সে তার বদলে অন্য কিছু, এই এই তোমার মনে হয় এই অঘরী বিশাল কিছু নিয়েছে ওই মহিলার কাছ থেকে? বা যদি বলতো যে আমি হিউজ একটা অ্যামাউন্ট নেব, এই মহিলা নিজে তো কিছু করতো না, অনামিকা নিজে কিছু করতো না, তাহলে সে স্বামীর কাছ থেকে চাইতো, তখন স্বামী প্রশ্ন করতো যে এই টাকাটা তুমি কী করবে এতগুলো টাকা? তার মানে সে রামসাম একটা অ্যামাউন্ট হয়তো নিয়েছে বা নেয়নি, ঠিক তো? কিন্তু তার বদলে সে শেষ করে দিয়েছে। আর একটা কথা মনে রাখবেন, যে তন্ত্র সাধক হবে সে এমনি এমনি চেয়ারে বসবে না। সে ন্যূনতম অ ক খ গ ঘ জানবে, এবং সে নিজে যদি কিছু নাও জানে, তার দীক্ষা তো হয়েছে, তার গুরু জানবেই। তাই আমি একটা খুব অ্যাওয়্যার করার জন্য কথা বলবো, এটা জাস্ট মানে ক্যাজুয়াল নেবে কি না আমি জানি না, মানুষ ক্যাজুয়াল নেওয়াটা উচিতও না। কারণ হচ্ছে আপনার কাজ হয়নি তার মানে এই নয় যে সে সাধক কিছু জানে না। তার নিজের যখন প্রয়োজন পড়বে তখন আপনার ঘাড়ে বাঁশটা সে খুব ভালোভাবে দিতে পারবে। ঠিক আছে? ডাক্তার জানে কোন রোগের চিকিৎসা কিসে সম্ভব, নিরাময় কিসে সম্ভব। বাস এটা বুদ্ধিমান লোক, আমি কি বলতে চাইছি আই থিঙ্ক বুঝে যাওয়ার কথা। আশা করছি। এই যে এই কথা থেকেই বলি যে মানুষ ঠকছে বা মানুষের ওপর যেটা মানে অনেক তান্ত্রিকরা মানে খুব সুবিধা নিচ্ছে, যদি ভালো মানুষকে পাচ্ছে তার ওপর দিয়ে কিছু একটা করে নিল, যেটা এই ঘটনায় হয়েছে। যে পয়সা কড়ি হয়তো নেয়নি, তুমি বলতে পারবে সেটা পয়সা কড়ি নেয়নি, তার বদলে কি কি করে দিল। এবার এইটা থেকে বাঁচার জন্য বিভিন্ন তান্ত্রিক বা তুমিও মাঝে মাঝে বলে থাকো যে প্রোটেকশানের খুব দরকার। তো ধরো কেউ কোনো জায়গায় যায়নি, তার উপর কোনো তন্ত্রক্রিয়া হয়নি, কিন্তু সে মনে করছে যে না আমি আগে থেকেই প্রোটেকশন নিয়ে রাখি, এটা কি সম্ভব? হ্যাঁ, অবশ্যই সম্ভব। সে প্রোটেকশন এইভাবে নিতে পারে বিভিন্ন, যদি বলে যে আমি কোনো কবজ পরবো না, বা অনেক জায়গায় অনেকে, যেমন ধরো এয়ার হোস্টেস বা অনেক এরকম প্রফেশন রয়েছে যেখানে কবজ টবজ পরা গলায় বা কোথাও যায় না, বা স্ক্যান করলে ধরা পড়ে তখন হয় না। কি করবেন? প্রচুর পরিমাণে জব সংখ্যা বাড়াতে হবে। তার গুরু দরকার, জীবনে গুরু থাকা ভীষণ, প্রথম থেকে শেষ বলবো যে কোনো মানুষের গুরু থাকা, সঠিক গুরু থাকা দরকার, যে মার্গদর্শন করাবে। ঠিক আছে? এবং আরেকটা কথা, গুরু মন্ত্র দিল, আমি আজকে কানে মন্ত্র নিলাম, কালকে জপ করলাম, পরশু জপ করলাম, তারপরের দিন থেকে আর করলাম না, মানে এখানে গুরু সহ মন্ত্রের অবমাননা করা হচ্ছে। একটা কথা মাথায় রাখো, গুরু যেমনই হোক, গুরু গুরুই। হ্যাঁ, গুরুই শেষ, গুরুই শুরু। এবার আমি বলবো যে কোনো গুরুর পরবর্তীকালে জানতে পারছেন চরিত্র ভালো না, সাপোজ জানতে পারছেন, কিন্তু আপনাকে মন্ত্রটা দিয়েছে তো, মন্ত্রটা সবসময় সব ক্ষেত্রে যে খারাপ হবে তা নয়, মন্ত্রটার তো পাওয়ার রয়েছে, তো আপনি মন্ত্রটা জপ করুন। আচ্ছা, আরেকটা কথা বলি, মন্ত্রের জপ সংখ্যা বাড়ানো যায়, কমানো যায় না। যেমন আজকে তুমি 21টা জব করলে, কালকে তোমার টাইম নেই, তুমি 8টা জব করতে পারো না। 21টা তোমার টাইম আছে, 44টা করো, 51টা করো, 108টা করো, কিন্তু 108 করলে মানে জানবে এবার তোমাকে 108 চালিয়ে যেতে হবে, আর কমানো যাবে না। বাড়িয়ে দাও মানে বাড়িয়ে দাও। তাহলে তুমি এমন একটা সংখ্যা ধরে চলো যেটা তুমি রেগুলার মেনটেন করতে পারবে। হয় তুমি তো সাধক হওয়ার নেই রে বাবা, তুমি তো সাধারণ মানুষ, নিজের পড়াটাকে পজিটিভ করছো। চক্র, এই যে আমাদের 7টা চক্র, এটা কিন্তু অধ্যাবসায়, ব্যায়াম, যোগ ব্যায়াম, অবশ্যই জিম নয়, যোগ ব্যায়াম এবং মন্ত্র উচ্চারণে একাগ্রতার উপরই আমাদের চক্রগুলো জাগরিত হয়। সবার আগে প্রত্যেকটা মানুষের মূলাধার চক্র জাগরিত হয়, যেহেতু এটা পুরো আমার ইয়ের সাথে, ভূমির সাথে স্পর্শ।
মূলাধার চক্র জাগরিত হলে আপনার মধ্যে অনেক চেঞ্জেস আসবে। প্রথম চেঞ্জেস যেমন খুব সহজে গসিপ করতে ভাল লাগবে না, কারোর নামে নিন্দে শুনলে ওখান থেকে উঠে চলে যেতে ইচ্ছা করবে, গসিপ করতে ইচ্ছা করবে না, খুব একা একা আস্তে আস্তে মনে হবে না যে বাজে তর্ক করব না। আচ্ছা, কোনো মানুষকে তুমি কন্টিনিউয়াস কিছু বোঝাচ্ছ যে এটা ঠিক না, এটা ঠিক না, এটা ঠিক না, বা এত নিজের হামবড়িয়া গিরি কেন করিস, নিজের বড় লোকই কেন জাহির করিস, তুমি একবার বোঝাবে, দুবার বোঝাবে, 3বার, 4বারে দেখবে মানুষটা চেঞ্জ হচ্ছে না, তুমি কিন্তু ও হাল ছাড়বে না, ও কিন্তু ওর মতনই থাকবে, কিন্তু তোমার যেহেতু চক্র জাগরিত হয়েছে তোমার ওই বাজে তর্ক করতে ইচ্ছা করবে না, তুমি চুপ করে যাবে। কিন্তু তার মানে তুমি হার মেনে নিলে এটা নয়, বলে না মূর্খের সাথে তর্ক করতে নেই। হ্যাঁ, তো তখন দেখবে তুমি নিজেই চুপ করে সরে যাবে। তৃতীয় কথা হচ্ছে তোমার ওই যে বললাম, ধরো একটা ছেলে জব করছে এবং তার মূলাধার চক্র জাগরিত হয়েছে এবং তার ঘরে নিত্য শাশুড়ি বৌমার অশান্তি হয়, সে কিন্তু কোনো দিকেই দেখবে ঢলবে না, সে তখন ওই জায়গার থেকে উঠে বেরিয়ে যাবে এবং সবসময় মনে হবে খুব কাম থাকি, খুব শান্ত থাকি। যত জব সংখ্যা বাড়াবে, ধরো একটা নির্দিষ্ট ব্রহ্ম মুহূর্তে উঠেও রোজ জব করছে, চক্র যত জাগরিত হতে থাকবে তার তার সিক্স সেন্স কাজ করা শুরু করে দেবে। আগে ও লোকটাকে চিনতো না, সে পাশের লোকটা তাকে ভুজুং ভাজুং বলে দিত, ও ভুলে যেত। ক্রমশ তার মধ্যে চেঞ্জেস আসবে, সে ফেস রিডিং করতে শিখবে, সে মানুষকে দেখে বুঝতে পারবে তার উদ্দেশ্যটা কী, তার মোটিভটা কী। একটা কথা প্রচলিত আছে, দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো। তো আপনার মিত্র সংখ্যা কম হোক তাতে অসুবিধা নেই, কিন্তু দুষ্ট মিত্র যেন জীবনে না থাকে। তো যে কেউ কিন্তু নিজের অরাটা পজিটিভ করতে পারে। এছাড়া নিত্য রক সল্ট দিয়ে চান করুক, তারপর তোমার যেটা বলছিলে প্রোটেকশন, হ্যাঁ, নিত্য যদি কোনো মানুষ রক সল্ট দিয়ে চান করে তাহলে তার বডি পজিটিভ হতে থাকে ক্রমশ। আচ্ছা, এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য, আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।